আচ্ছা, আজকে আমরা শেষ করে দেওয়ার ট্রাই করবো উইক্স। না পারি তাহলে আরেকটা হয়তো এক্সট্রা ক্লাস লাগবে। শুরু করি সবার প্রথমে উইক্স এর এসইও। আচ্ছা, এসইও জিনিসটা কি বলতো? এসইও জিনিসটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অর্থাৎ আমার ওয়েবসাইটটা যাতে গুগলে মানুষজন খুঁজে পায়, এটাকে এসইও বলা হয়। ঠিক আছে? তো এসইও করার জন্য আমাদের সবার প্রথমে আমাদের প্রত্যেকটা পেজ, প্রত্যেকটা ব্লগ পোস্ট বা প্রত্যেকটা ইমেজের প্রপারলি এসইও করতে হবে। আচ্ছা, এসইও আমি আমাদের শিটে চলে যাচ্ছি। আই হোপ তোমাদেরকে এই শিটটা দেওয়া আছে সবাইকে। আচ্ছা, তো শুরু করা যাক। সবার প্রথমে দেখো, এসইও করার জন্য যে কোনো একটা ব্লগে আমি ঢুকলাম। আচ্ছা, ড্যাশবোর্ড থেকে মার্কেটিং এন্ড এসইও নামে একটা অপশন আছে। মার্কেটিং এন্ড এসইও নামের যে অপশনটা আছে, এখানে আমাদের গেট ফাউন্ড অন গুগল নামে একটা অপশন আছে। আচ্ছা, তো আমার ওয়েবসাইটটা একটা মনে করো এজেন্সি ওয়েবসাইট। হ্যাঁ, তো আমরা তাহলে আমার এজেন্সি ওয়েবসাইটের জন্য আমরা কি নাম দিয়ে সার্চ করতে পারি? বেস্ট এজেন্সি ফর ওয়েবসাইট ডিজাইন, এটা হইতে পারে আমার কিওয়ার্ড। তো এভাবে কোনো একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করার পর আমার ওয়েবসাইটটা খুঁজে পাবে। ঠিক আছে, ব্যাপারটা এরকম। তাহলে এটাই হলো কিওয়ার্ড, যা দিয়ে মানুষ সার্চ করে, এটা খুঁজে পাওয়াটাকেই কিওয়ার্ড বলা হয়। তো সবার প্রথমে আমাদের স্টার্ট নাওতে ক্লিক করব। এই সাইটটা করা আছে। ওকে, স্টার্ট নাও। সবার প্রথমে আমাদের ওয়েবসাইটটার নামটা কি? মনে করো আমাদের ওয়েবসাইটের নাম হচ্ছে মিনহাজুল আসিফ ধরো ওয়েব এজেন্সি। এটা হচ্ছে ওয়েবসাইটের নাম। অর্থাৎ আমরা আমাদের ওয়েবসাইটটা যখন কোনো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করি, ধরা যাক এটা এটা আসলে কি জিনিস, এটা একটু দেখো। ধরো কোরবান বিডি ওয়েবসাইটটা আমি কোনো একটা কোনো একটা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করলাম, তাই না? শেয়ার করার পর দেখো এখানে একটা টাইটেল আসতেছে না? এই যে একটা থাম্বনেল থাকে, থাম্বনেল ছাড়াও একটা টাইটেল থাকে এবং একটা ইউআরএল থাকে। এই যে টাইটেলটা শেয়ার করার পর, এই টাইটেলটা সাইট টাইটেল বলা হয় এটাকে। এই ওয়েবসাইটের টাইটেলটা কি হবে সেটাই হচ্ছে আমাদের এই জিনিসটা। ঠিক আছে, এখানে যা দিব এটাই আমাদের ওয়েবসাইটের টাইটেল হয়ে যাবে। ঠিক আছে, ওকে। দেন নেক্সট। আচ্ছা, তোমার কি কোনো ডু ইউ হ্যাভ বিজনেস লোকেশন, মানে আমার কোনো অফিস আছে কিনা? যদি থাকে অবশ্যই ইয়েস দিব, আর যদি না থাকে তাহলে অনলাইন দিব। নেক্সট। এখানে একটা ডেসক্রিপশন চাচ্ছে তোমার ওয়েবসাইটটা কি নিয়ে। ওকে, এটা হচ্ছে আমাদের ডেসক্রিপশন। আচ্ছা, সরি সরি, এটা হচ্ছে কিওয়ার্ড। দেখো, অ্যাড আপ টু 3 কিওয়ার্ড। কিওয়ার্ড জিনিসটা কি? এই যে আমরা সার্চ করছি, তাই না? তো আমরা কিওয়ার্ড ফাইন্ডিং এর ক্ষেত্রে একটা টুল ইউজ করব যেটার নাম হচ্ছে উবার সাজেস্ট। যদিও এটা একটা পেইড টুল, তারপর এটা ফ্রি ভার্সন দিয়ে আমরা ডেইলি প্রায় 10টার মতো সার্চ করতে পারবো। সবার প্রথমে উবার সাজেস্টে এটা এটা কেন? আমি যে এই কিওয়ার্ডটা দিয়ে সার্চ করলাম, এই কিওয়ার্ডটা দিয়ে আমার ওয়েবসাইট র‍্যাঙ্ক করানো সহজ হবে কিনা, বা এটা ছাড়া আরো কি কি কিওয়ার্ড দিয়ে আমরা চেষ্টা করতে পারি। যেমন এখানে বটমে দেখো কিছু সাজেস্টেড কিওয়ার্ড থাকে, বেস্ট এজেন্সি ওয়েবসাইট, ওয়েব ডিজাইন এজেন্সি। তার মানে গুগলে এইসব জিনিস দিয়েও মানুষ সার্চ করে। এখন এখানে গুগল থেকে আমি আইডিয়া নিতে পারতেছি যে ওয়েব ডিজাইন, ওয়েবসাইট ডিজাইন এজেন্সি, এই কিওয়ার্ডটাও ভালো, খারাপ না।
কিন্তু এই কিওয়ার্ডটা দিয়ে মাসে কত মানুষ সার্চ করতেছে, অথবা এটা দিয়ে আমি যদি আমার ওয়েবসাইট র্যাঙ্ক করাইতে চাই ডিফিকাল্টি কতটুকু হবে, এটা ছাড়াও অন্যান্য কিছু কিওয়ার্ডের সাজেশন নিব। এই তিনটা ইম্পর্টেন্ট জিনিস আমি উবার সাজেস্ট নামে যে টুলটা আছে এটা দিয়ে করবো। এটা দিয়ে ফ্রিতে তোমরা 10টা করে সার্চ প্রতিদিন করতে পারবা। এটা অনেক দামি একটা টুল, প্রাইসিং এ গেলেই বুঝতে পারবা। যারা আসলে প্রফেশনালি এসইও নিয়ে কাজ করে তারা এটার একটা পেইড ভার্সন নেয়। আমাদের মোটামুটি একটা থেকে তিনটা ওয়েবসাইটে $12 করে পার মান্থ লাগবে। যাই হোক, আমরা প্রাইসিং এ যাচ্ছি না, আমরা ফ্রি একটা অ্যাকাউন্ট করব। সবার প্রথমে আমি সাইন ইনে ক্লিক করব। সাইন ইনে ক্লিক করার পর তুমি তোমার গুগল দিয়ে লগ ইন করবা। হয়ে গেল, ঠিক আছে। এসইও ক্লাসটা বড় আছে, মনে হয় না আমি এক ক্লাস, এসইওটা এক ক্লাস লাগবে, বাকি টপিক জানি না শেষ করতে পারবো কিনা। আচ্ছা, এখানে দেখো কিওয়ার্ড অ্যানালাইজার নামে একটা অপশন আছে, এখানে কিওয়ার্ড আইডিয়াস। তো আমার মনে মনে আইডিয়া কি ছিল, আমার মনে মনে আইডিয়া ছিল আমি বেস্ট এজেন্সি ফর ওয়েবসাইট ডিজাইন এরকম একটা কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করাইতে চাই। তোমার মনে যে কিওয়ার্ডটা আসবে সেই কিওয়ার্ডটা তুমি এখানে লিখে, এখানে অবশ্যই বাংলাদেশ না দিয়ে ইংলিশ ইউনাইটেড স্টেটস দিবা। অর্থাৎ বাংলাদেশে কত মানুষ সার্চ করে এটাও জানতে পারো, আবার পুরো আমেরিকাতে বা ইংলিশে ইউনাইটেড স্টেটস থেকে কত মানুষ সার্চ করে সেটাও জানতে পারো। যেহেতু বাংলাদেশের মানুষদের আসলে ওয়েবসাইটে সার্চ করে ঢোকার এক্সপিরিয়েন্স খুব কম, সেক্ষেত্রে আমরা ইউএসএ নিচ্ছি। দেন সার্চে ক্লিক করব এবার। আচ্ছা সরি, আমি ভুল বলছি, তিনটা ডেইলি ফ্রি, ডেইলি 3টা করে সার্চ করতে পারবা। আর একটা টুল আছে কিওয়ার্ড রিভেইলার, একই কাজ করে, সেটাতে তুমি 10টা করে সার্চ করতে পারবা। আচ্ছা, এখানে ভালো করে একটু ব্যাপারটা বুঝো কি হইতেছে এখানে। এখানে আমাদের ইম্পর্টেন্ট দুই জিনিসগুলো হচ্ছে আমার যেই কিওয়ার্ডটা দিয়ে সার্চ আমি করতেছি এটার ভলিউম আছে কিনা। দেখো এটার ভলিউমই নাই, মাত্র মানে 0 মানুষ সার্চ করতেছে এই কিওয়ার্ডটাতে, বেস্ট এজেন্সি ফর ওয়েবসাইট ডিজাইন। আচ্ছা, তাহলে আমাদের অন্য একটা কিওয়ার্ড দেখতে হবে। দেখো বেস্ট ওয়েব এজেন্সি ইন দা ওয়ার্ল্ড, এটাতে কিছু সার্চ ভলিউম আছে 50টা। আচ্ছা, আমরা একটু কাস্টমাইজ করি, বেস্ট ওয়ার্ডটা বাদ দিয়ে দিই, বা ওয়েব এজেন্সি ফর ওয়েবসাইট ডিজাইন, এটা দিয়ে একটু সার্চ করে দেখি। আচ্ছা, ধরা যাক শুধু ওয়েব এজেন্সি দিয়ে সার্চ করলাম। আচ্ছা, ওয়েব এজেন্সি দিয়ে সার্চের ভলিউম অনেক ভালো, 1300 মানুষ এটা সার্চ করে প্রত্যেক মাসে। আচ্ছা, এখানে ডান দিকে দেখো এসইও ডিফিকাল্টি নামে একটা জায়গা আছে। সো এটা ইয়েলোটা টাফ, আমরা গ্রিন যদি হয় তাইলে নিব। গ্রিন গুলাতে আমাদের নতুন এই অবস্থায় আমাদের একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করানো কতটুকু কষ্ট হবে সেটা বোঝাচ্ছে। গ্রিনটা ইজি, তারপরে হলুদ, তারপরে যেগুলো রেড সেগুলো তো অনেক কঠিন। দুইটা ফ্যাক্টর মাথায় রাখতে হবে, এক হচ্ছে সার্চের ভলিউম আছে কিনা, অর্থাৎ মানুষ ওই কিওয়ার্ডটাতে সার্চ করতেছে কিনা। অন এভারেজে আমরা যদি মাসে 200 সার্চও পাই দ্যাট ইজ গুড। আচ্ছা, এইখানে 140 সার্চে 32 ডিফিকাল্টি, এটা খারাপ না। ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট এজেন্সি, আচ্ছা তাহলে আমরা এই কিওয়ার্ডটা নিয়ে নিলাম, ঠিক আছে। তাইলে আমরা এই কিওয়ার্ডটা দিয়ে আমরা আগাইতে পারবো। এই কিওয়ার্ডের এসইও ডিফিকাল্টি কম আছে বা গ্রিন আছে, এবং সার্চের ভলিউমও খারাপ না, 140। এই পুরো ব্যাপারটা কি ক্লিয়ার? আমি কিওয়ার্ড জিনিসটা কি, কিওয়ার্ড জিনিসের দুইটা ফ্যাক্টর আমি মাথায় রাখছি, সার্চের ভলিউম আছে কিনা এবং ডিফিকাল্টি ইজি কিনা, যার জন্য আমরা উবার সাজেস্টের মধ্যে আমার পছন্দের কিওয়ার্ডটা বসাইলাম। ওরা আমাকে আরো কিছু কিওয়ার্ড সাজেস্ট করতেছে যেগুলোতে সার্চের ভলিউম ভালো আছে এবং ডিফিকাল্টি কম আছে। পুরো ব্যাপারটা কি ক্লিয়ার? কথা বলো সবাই। ডিফিকাল্টির বিষয়টা আর একটু ডিফিকাল্টি মানে একটা ওয়েবসাইট গুগলে তুমি লিখলেই কি র‍্যাঙ্ক হবে? ধরো আমার একটা ফাইবার HTML 5 টেস্ট আনসার, হ্যাঁ, তো এটা আমার একটা ওয়েবসাইটের ব্লগ। এই কিওয়ার্ডটা দিয়ে আমার ওয়েবসাইটে যে whatminhajulasifwrite.com, আমি জানি না তোমরা আমার এই ব্লগটা ঘাটো কিনা, এখানে অনেক ইম্পর্টেন্ট ব্লগস থাকে যেটা তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। এখানে আমার বিভিন্ন কিওয়ার্ড দিয়ে আমার এই ওয়েবসাইটে র‍্যাঙ্ক করানো আছে। হোম পেজে গেলে তোমরা দেখবা অনেক চমৎকার কিছু ব্লগ আছে যেগুলো আমি পার্সোনাল প্রোফাইলে বা টাইমলাইনে করি, সেগুলোর একটা কম্বিনেশন আর কি, ঠিক আছে। তো যাই হোক, এটা একটা ব্লগ সাইট, এখানে আমি একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করার পর আমার এটা সেকেন্ড পেজে আসছে। আমি কিন্তু ব্লগ নিয়ে অনেক কষ্ট করি, অনেক এখানে ওয়েবসাইটে র‍্যাঙ্ক করানোর জন্য প্রথম 10 পেজে যে কোনো একটা কিওয়ার্ড দিয়ে থাকা খুবই খুবই টাফ। তো ব্যাপারটা হচ্ছে এই কিওয়ার্ডটা হয়তো
কম মানে ডিফিকাল্টি কম ছিল। ডিফিকাল্টি মানে কি, তুমি লিখে প্রথম 10 পেজের মধ্যে চলে আসতে পারবা সহজেই, ব্যাপারটা হচ্ছে এটা। মানে একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করানোর জন্য অনেক অনেক কাজ করতে হয়, ব্যাকলিঙ্কিং এর অনেক কাজ থাকে, ফোরাম পোস্টিং, গেস্ট পোস্টিং, তারপরে স্কাই স্ক্র্যাপার টেকনোলজি, তারপর এরকম অনেকগুলো ফ্যাক্টর থাকে। তো সবগুলো ফ্যাক্টর করে একটা একটা ওয়েবসাইটকে র্যাঙ্কে আনতে 6 থেকে মিনিমাম 6 মাস সময় লাগে। গুগলের স্যান্ডবক্সে একটা ওয়েবসাইট 6 মাস থাকে মিনিমাম, অর্থাৎ 6 মাসের পরে গিয়ে র্যাঙ্ক করানো শুরু করবে। তারপর 100 পেজ থেকে আসবে 90 পেজে, 90 পেজ থেকে এভাবে আস্তে আস্তে প্রথম পেজে আসবে, প্রথম পেজে 10, 9, 8, 7 যে র্যাঙ্ক করাচ্ছে, এই জিনিসটা কতটুকু টাফ, এটাই হচ্ছে ডিফিকাল্ট। এটা কি ক্লিয়ার? আচ্ছা, সো আমরা একটা কিওয়ার্ড পাইছি, ক্লায়েন্ট তোমাকে কিওয়ার্ড দিয়ে দিবে, আর যদি না দেয় তাহলে তোমাকে রিসার্চ করে নিতে হবে, দুইটাই হইতে পারে। আচ্ছা, এই সেই কিওয়ার্ড, আমরা এখানে 3টা কিওয়ার্ড বসাতে বলতেছি, তো আমার একটা কিওয়ার্ড দিলাম। আমার ওয়েবসাইটের একটা নাম আছে না, ধরো আমার ওয়েবসাইটের নাম হচ্ছে একটা নাম দিছো না তোমরা, ধরো কোডবেন বিডি, ঠিক আছে? আমরা কোডবেন বিডি লিখে গুগল করলে কি হয়, ডাইরেক্ট কোডবেন বিডি ওয়েবসাইটটা দেখায়। এটা একটা কমন কিওয়ার্ড, মানে আমার কোম্পানির নামে আমার কিওয়ার্ড, আমার কোম্পানির নাম দিয়ে সার্চ করলে যাতে আমার এই যে ওয়েবসাইটটা খুঁজে পায়। ক্লিয়ার? এটা কি বুঝতে পারছো? তাহলে তোমার কোম্পানির নামে একটা কিওয়ার্ড হবে। ধরো আমি কোম্পানির নাম দিলাম এখানে ওয়েব ব্যাটালিয়ন, আমাদের একটা এজেন্সি আছে, আমরা এখানে ওয়েবের কাজ করি লোকাল এবং বাইরে ক্লায়েন্টদের। তো আমি এখানে আমাদের ওয়েব ব্যাটালিয়ন কিওয়ার্ডটা রাখলাম, তাহলে আমি দুটো কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করানোর চেষ্টা করতেছি। এখানে ম্যাক্সিমাম 3টা দিতে পারবা। হ্যাঁ, ক্রিয়েট এসইও প্ল্যান, তাহলে আমাদের কিওয়ার্ডটা আমরা একটু লিখে রাখি, তাহলে পরে ভুলে যাব। এটা হচ্ছে আমাদের মেইন কিওয়ার্ড। আচ্ছা, এখন আমরা কি কি কাজ করতে হবে ভালো করে খেয়াল করো। শীট দেখতেছি, বিজনেস নেম দিছি, কিওয়ার্ড দিছি, তাই না? এরপরে আমাদের এবার প্রত্যেকটা পেজকে এসইও ফ্রেন্ডলি করে বানাইতে হবে। সবার প্রথমে আমাদের স্টেপ 1-এ সেট হোম পেজ টাইটেল, এখানে দেখো সেট হোম পেজ টাইটেল, তাই না? মোট কথা এখানে যা যা লাল আছে এগুলো সব তোমার গ্রিন করতে হবে। তো আসো আমরা গো ফর ইটে ক্লিক করলাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা কি করতে হবে, আমাদের ওয়েবসাইটে এডিটরে যেতে হবে। আমরা এটা নতুন একটা ট্যাবে ওপেন করি, এখানে ক্লিক করতে হবে। আচ্ছা, ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখন আমার হোম পেজকে র্যাঙ্ক করানোর জন্য হোম পেজের বিভিন্ন জায়গায় আমার কিওয়ার্ডটা দিব। এই কিওয়ার্ডটা দেওয়ার উপরে ডিপেন্ড করবে তোমার ওয়েবসাইট র্যাঙ্ক করে কিনা। ব্যাপারটা ওই যে আমি যেরকম ফাইবার HTML5 টেস্ট আনসার, এই কিওয়ার্ডটাতে আমার ওয়েবসাইটটা মনে করো সেকেন্ডে র্যাঙ্ক করছে। আচ্ছা, তার মানে আমার এই যে কিওয়ার্ডটা ফাইবার HTML5 টেস্ট আনসার, এটা আমার হেডিং এ আছে, তাই না? এটা কি বুঝতে পারছো? তোমার ওয়েবসাইটে সবার প্রথমে হেডিং এ তোমার কিওয়ার্ডটা থাকতে হবে, সেটাই করব এখন। ঠিক আছে, দেখো আমাদের হোম পেজ সম্ভবত পোর্টফোলিও পেজটা, যাই হোক এই পোর্টফোলিও পেজটাতে কি লেখা আছে ভালো করে খেয়াল করো। টাইটেল কি আছে? এটা কি টাইটেল না আমাদের? পোর্টফোলিও মাই সাইট। টাইটেল বলতে কি বোঝায়? গুগলে এইভাবে দেখাবে, দেখো পোর্টফোলিও মাই সাইট। অর্থাৎ ফাইবার HTML টেস্ট আনসার দিয়ে যদি সার্চ করি, তাহলে দেখো এই যে ফাইবার HTML টেস্ট আনসার, এইটাকেই টাইটেল বলা হচ্ছে। তো এই টাইটেলে অবশ্যই তোমার কিওয়ার্ড থাকতে হবে। তাইলে আমার টাইটেলে লেখা আছে শুধু পোর্টফোলিও, তাহলে আমি এই টাইটেলের জায়গায় কি করব, আমাদের যে কিওয়ার্ডটা আছে সেই কিওয়ার্ডটা দিয়ে দিলাম, ঠিক আছে? আরেকটা কিওয়ার্ড আছে, সেটা হচ্ছে ওয়েব ব্যাটালিয়ন বা আমার কোম্পানির নাম, সেই টাইটেলটাও আমরা দিয়ে দিলাম। পুরো ব্যাপারটা কি বুঝতে পারছো? তাহলে গুগলে যদি কেউ সার্চ করে তাহলে আমার ওয়েবসাইটে এভাবে দেখাবে, প্রথমে টাইটেল তারপরে লিঙ্ক, তাই তো দেখায় নাকি? প্রথমে লিঙ্ক দেখাচ্ছে তারপর টাইটেল। এরপরে দেখো এখানে কিছু অ্যাশ কালারের লেখা আছে, এটাকে বলা হয় মেটা ডেসক্রিপশন, এবং এই মেটা ডেসক্রিপশনেও কিওয়ার্ড থাকতে হবে। দেখো আমার এই ওয়েবসাইটটা কেন আসছে সার্চে, আমি যে যে জিনিসটা দিয়ে সার্চ করছি সেটা আমার টাইটেলে আছে, সেটা আমার মেটা ডেসক্রিপশনে দেখছো বোল্ড করে দেখাচ্ছে গুগল, এবং আরেকজনের আরেকটা ওয়েবসাইট আছে সেখানেও বোল্ড করে দেখাচ্ছে। তার মানে মেটা ডেসক্রিপশনেও কিওয়ার্ড থাকাটা ইম্পর্টেন্ট। মেটা ডেসক্রিপশন ব্যাপারটা ক্লিয়ার? জি ভাইয়া। এই যে এখন আমরা মেটা ডেসক্রিপশনে যাচ্ছি, একটু নিচের দিকে দেখো হোয়াট ইজ দ্য পেজ মেটা ডেসক্রিপশন, তাইলে এখানে আমাকে কিওয়ার্ড ঢুকাইতে হবে। আমার কিওয়ার্ডটা ছিল কি এইটা। আচ্ছা, এখানে একটু গল্পের মতো লিখতে হবে, মিনিংফুল লাইন। ওয়েব ব্যাটালিয়ন ইজ আ ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট এজেন্সি ইন বাংলাদেশ।
ঠিক আছে, তাহলে গুগলে কিভাবে দেখাবে দেখো, গুগলে এভাবে দেখাবে যে ওয়েব ব্যাটলিন এই যে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট এজেন্সি ইন বাংলাদেশ, তার মানে এটাকে মেটা ডেসক্রিপশন বলো। আর একটু বড় করতে পারো, ঠিক আছে, তাহলে গুগলে এরকম অ্যাশ কালার আকারে দেখা যাবে। অর্থাৎ কেউ যদি সার্চ করে এই যে অ্যাশ কালারের লেখাটাকে মেটা ডেসক্রিপশন, এটাকে বলা হয় মেটা টাইটেল, এটাকে বলা হয় মেটা ইউআরএল। ইউআরএল তো লিংক অটো তৈরি করাই থাকে, এটা তো কিছু করার নাই। বাকি দুটো জিনিস কি সবাই ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। কথা বলতে হবে। আচ্ছা, জি ভাই কাজ ক্লিয়ার। কাজ শেষ, আমরা নেটের সমস্যা তো। পাবলিশ করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এইবার এখানে এসে দেখি তো আমাদের এটা ঠিক হয়েছে কিনা, ভালো করে খেয়াল করো। এটা রেড ছিল তাই না? এটা রেড, তার মানে এটাতে ঝামেলা ছিল। আমরা এটা এবার এটা রিফ্রেশ দিচ্ছি, রিফ্রেশ দিলে দেখবা এটা গ্রিন হয়ে যাবে। পাবলিশ করা হয় নাই, পাবলিশ করে দিছি। ব্রাউজারটা রিলোড দিলাম। হয় নাই এখনো, তাইলে মনে হয় ঝামেলা আছে। আবার একটু দেখি আমাদের যে পেজ গুলো আছে, সেই পেজের আমাদের হোম পেজ কোনটা এটার, এটাই তো হোম পেজ। সেটিংসে যাব, সেটিংসে গিয়ে এসইও বেসিক্সে যাব, সবই তো ঠিক আছে। হেডিং ঠিক আছে, পেজের টাইটেল, ও আচ্ছা আমরা একটা হোম পেজ বানাই। হ্যাঁ, এখানে আসলে ওই যে পোর্টফোলিও পেজটা নিয়ে একটু ঝামেলা হয়ে যাচ্ছে। এটা লিঙ্কটা পোর্টফোলিও হয়ে আছে, এটা হচ্ছে ঝামেলা। আমরা এটাকে রিনেম করে এটার নাম পোর্টফোলিও রাখতেছি। আচ্ছা, একটা হোম পেজ বানাচ্ছি, এটার নাম দিলাম হোম। ডান, হোম পেজটা একদম টপে নিয়ে আসলাম। অল্প কটা পেজ রাখি,
এটাকে আমি এটা হোম পেজ আকারে অলরেডি আছে। আচ্ছা, আর বাকিগুলোকে আমরা ড্রপ ডাউন করে ফেলি। হ্যাঁ, ড্রপ ডাউন তো বুঝতে পারছো। জি দুইটা দুইটা পেজ রাখলাম, ঠিক আছে। ওকে, অ্যাবাউট পেজটা উপরের দিকে থাক, হোমের নিচ দিয়ে। আচ্ছা, এবার হোম পেজ কে, যেহেতু এটা হোম পেজ, সেটিংস এ যাব, এসইও বেসিক্স এ যাব। ইউআরএলটা চেঞ্জ হয়ে যাচ্ছে কেন বারবার? পাবলিশ। দিলাম, ঠিক আছে। হ্যাঁ জি ভাই। এবার আমরা পাবলিশ করে দিলাম। Done। আচ্ছা, এবার আমরা এখান থেকে একটু ব্রাউজার রেড দিতে পারি, অথবা ভিতরে গিয়ে রিলোড দিলেও হবে। আচ্ছা, এই যে হয়ে গেছে। হ্যাঁ, সেট হোম পেজ টাইটেল। আচ্ছা, ওখানে মাল্টি কিওয়ার্ড দেওয়ার কারণে হয়তো বা এরকম হয়েছে, তোমরা একটা কিওয়ার্ডই দিও আপাতত, ঠিক আছে। আচ্ছা, হোম পেজে মেটা ডেসক্রিপশনও অ্যাড করা হয়েছে। আচ্ছা, এইবার আমাদের আপডেট টেক্সট অন হোম পেজ, এটা মানেটা কি? আমার যে হোম পেজে আছে সেখানে আমার কিওয়ার্ডটা থাকতে হবে। কিরকম? এই যে এটাকে আমরা একটু ফন্ট সাইজ ছোট করে দেই। ওয়েবসাইটের নাম, এখানে আমাদের কিওয়ার্ডটা দিয়ে দিলাম, তাই না? কিওয়ার্ডের আগে পেস্ট লাগাই দিলাম। আচ্ছা, তাইলে কি হবে ভালো করে খেয়াল করো। আমার ওয়েবসাইটে যা কন্টেন্ট আছে এইটা 10% কন্টেন্টে আমার কিওয়ার্ড থাকতে হবে। 10% কন্টেন্টের মধ্যে হেডিং 1, হেডিং 2, হেডিং 3 এবং প্যারাগ্রাফ ট্যাগ। অর্থাৎ ফাইবার এইচটিএমএল টেস্টে আমার এই ওয়েবসাইটে র‍্যাঙ্ক করানোর কারণ হচ্ছে আমার হেডিং এ কিওয়ার্ড ছিল। কিওয়ার্ড ফাইবার এইচটিএমএল5 টেস্ট আনসার, H2 ট্যাগে কিওয়ার্ড, এই যে H2 ট্যাগে কিওয়ার্ড। H2 ট্যাগ ছাড়াও আমি ডেসক্রিপশনে মানে প্যারাগ্রাফ ট্যাগের মধ্যেও কিওয়ার্ড ঢুকাইছি, দেখছো? এই যে কিওয়ার্ড। সবাই কি বুঝতে পারছো? জি ভাইয়া। জি ভাই। তাহলে আমাদের হেডিং এ হেডিং 1, হেডিং 2, হেডিং 3 ট্যাগ গুলাতে কিওয়ার্ড ঢুকাইতে হবে। সবার প্রথমে আমি, এটা হচ্ছে সম্ভবত H2 ট্যাগ, তাই না? আমরা একটু জাস্ট এডিট টেক্সটে ক্লিক করলে দেখতে পাচ্ছি এটা হেডিং 2, হেডিং 3। আমি এটাকে হেডিং 2 করে দিলাম। 2 করলে তো বেশি হয়ে যায়, 2 করে লেখাটাকে ছোট করে দিই। ভাই কোন মানে কোনটাকে সবচেয়ে বেশি এসইও কাজ করে কোন? সবচেয়ে বেশি এসইও কাজ করে H2 ট্যাগে। হ্যাঁ, জি
আচ্ছা, তো এখানে আমরা কি লিখতে পারি? বেস্ট ওয়েব ডিজাইন এজেন্সি, এখানে আমরা একটা গল্পের মতো লিখতে পারি নিজেদের, তাই না? উই আর বেস্ট ওয়েব ডিজাইন এজেন্সি ইন বাংলাদেশ এন্ড সেখানে লাইন হাইটটা বেশি, তাই না? ওই যে ভাই ক্যারেক্টার এন্ড লাইন স্পেসিং আছে নিচে দেখেন, ইফেক্টের নিচে ওই লাইন হাইট অপশন। ইফেক্টের নিচে ওই যে ভাই ক্যারেক্টার এন্ড লাইন স্পেসিং ওটাতে জি, আচ্ছা, এখানে হ্যাঁ কাস্টম লাইন হাইট কমাই দিলাম, হ্যাঁ 0.5 এর জায়গায় 0.1 দিলাম। ওকে, in and Bangladesh and developed already এদিকে আসতেই হবে। পঞ্চাশটা প্লাস সাইট বানাইছি, সো আমি খুব ট্রিকিলি আমার কিওয়ার্ডটা ঢুকাই দিছি, তাই না? এইবার ধরো এটা একটা প্যারাগ্রাফ ট্যাগ, হ্যাঁ এখানে কিছু লেখা আছে, এখানে আমাদের ধরো ওয়েব ব্যাটালিয়ন, এটা কি H5 ট্যাগ দরকার নেই, আমি P ট্যাগে ঢুকাবো, ঠিক আছে? সো we are experienced in website design and web design and development, হ্যাঁ ওকে। আচ্ছা, তারপরে এটা কি ট্যাগ? H3 মনে হয় গ্যালারির ভিতরে ট্যাগ থাক। তারপরে এখানে একটা প্যারাগ্রাফ, we are and also do social media marketing. সো কিছু পি ট্যাগ ঢুকছে, এটা কি বুঝতে পারছো? এভাবে পি ট্যাগ এবং H1 এবং H2 ট্যাগের মধ্যে তোমার কিওয়ার্ডটা ঢুকাবা। এখন দেখি এটা ঠিক হইছে কিনা। এই যে আপডেট টেক্সট অন হোম পেজ, মানে হোম পেজে 10% কিওয়ার্ড থাকতে হবে। প্রত্যেকটা পেজে তোমার 10% কিওয়ার্ড, যে পেজকে যেটা দিয়ে র্যাঙ্ক করাইতে চাও। যেমন আমার এই ওয়েব, আচ্ছা দেখি তো ঠিক হয়েছে কিনা, মনে হয় ঠিক হয়েছে না? এই যে ঠিক হয়ে গেছে, ঠিক আছে, আপডেট টেক্সট অন হোম পেজ ঠিক হয়ে গেছে। আচ্ছা, তো এটা শুধুমাত্র হোম পেজের জন্য করলাম। এটা ছাড়াও এরকম করে করতে হবে। এটা ছাড়াও প্রত্যেকটা পেজ করতে হবে। দেখো ওরা বলে দিছে যে অপটিমাইজ দ্য সাইট। এখানে আমাদের এই যে হোম পেজে টেক্সট গুলোর ইমেজ গুলো অল্টার ট্যাগ দেওয়া লাগবে, অর্থাৎ আমার ওয়েবসাইটে মানে হোম পেজটা আগে করি, হোম পেজে মনে করেন বুঝতে পারছি একটা ইমেজ দেওয়া আছে এখানে, তাই না? এই যে স্ট্রিপ ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, স্ট্রিপ ব্যাকগ্রাউন্ডে ইমেজ দেওয়া আছে, তাই না? জি এটা এভাবে থাক। আমরা ধরো এখানে একটা সেকশন নিয়ে আমরা আমাদের সম্পর্কে একটা ছোট ইনফরমেশন দিতে যাচ্ছি। সো এখানে প্লাসে ক্লিক করি, আমরা একটা অ্যাবাউট এর একটা ছোট সেকশন নিচ্ছি। তো এখানে আমাদের একটা মনে করো কোম্পানির লোগো, সেটা লোগো এখানে দিয়ে দিই। এটা কলামের মধ্যে ব্যাকগ্রাউন্ডে ইমেজ দেওয়া আছে, তাই না? কলামের ব্যাকগ্রাউন্ডে আমি কোনো ইমেজ দিব না, সিম্পল একটা লাইট কালার দিয়ে রাখলাম। এটার উপরে আমি একটা ইমেজ অ্যাড করতে চাচ্ছি। আপলোডই হয়ে যাবে। এখানে আছে আপলোড কই? আপলোড ওই মাই আপলোড টু করে আছে সবচেয়ে বড়। হ্যাঁ মাই আপলোড করে জি ওইটাই। এখানে আমি আমার মতো একটা ইমেজ আপলোড করে ইমেজের অল্টার ট্যাগ দিব। ধরো আমার এখানে ওয়েব ব্যাটালিয়নের একটা লোগো লাগবে, এই যে লোগো দিলাম আমরা একটা। এই লোগোটা আপলোড করার সময় একটা অল্টার ট্যাগ থাকে, খেয়াল করো, ট্যাগ নামে একটা জায়গা আছে, তাই না? জি জি এডিট ট্যাগ, এখানে তুমি তোমার কিওয়ার্ডটা ঢুকাই দাও, ঠিক আছে? জি ভাই অন্যান্য গুলো ফালাই দিই। ওয়েব ব্যাটালিয়নটা দিয়ে দিলাম, অ্যাড টু পেজ, ইমেজটা এখানে রাখলাম, ঠিক আছে? এছাড়াও তুমি ইমেজের সেটিংসে গেলে
ইমেজের নামটার মধ্যে তোমার কিওয়ার্ডটা ঢুকাই দিবা, ঠিক আছে? জি। আচ্ছা ভাই, অটোফিলটা কি? অটোফিল একটা অপশন আছে নিচে। হ্যাঁ হ্যাঁ, অটোফিল নিচে দেখেন একটা অপশন আছে, অটোফিল। জি জি, ওই যে ওইটা কি? অটোফিলে তো কোনো কিছু চেঞ্জ হচ্ছে না। ও, অটো, বুঝতে পারছি ভাই, বুঝতে এই যে পারছি। এখানে দেখো একটা হ্যাঁ আছে, হ্যাঁ, এটা অটোফিল তুমি মানে সব দিক দিয়ে ছোট বড় করা মানে যাবে। চারপাশ থেকে হ্যাঁ ইমেজটা হবে আর কি। অটোফিলটা যদি না থাকে দেখো আমরা শুধু এক কোণা দিয়ে টানতে পারবো, জি জি, আর বুঝতে পারছি। অটোফিলটা দিলে তুমি চারপাশ থেকে দেখো ডট আসবে, এই আর কি। জি জি আচ্ছা, যাই হোক, এভাবে ইমেজে অল্টার ট্যাগ অ্যাড করবা, পাবলিশ। জি ভাই। তো যতগুলো সেকশনই বানাবো, প্রত্যেকটা সেকশনে যতগুলো ইমেজ থাকবে, প্রত্যেকটা ইমেজের যাতে অল্টার ট্যাগ ঠিক করা থাকে। অল্টার ট্যাগ ঠিক করলে তুমি দেখবা তোমার অল্টার ট্যাগ ঠিক হয়ে গেছে হোম পেজে। রিলোড দিয়ে দেখি। এই যে অল্টার ট্যাগ পেয়ে গেছে, তাই না? আচ্ছা, অ্যাড জি কন্টাক্ট ডিটেলস অন ইউর হোম পেজ। হোম পেজের বটমে তোমার কিছু কন্টাক্ট ডিটেলস দেওয়া লাগবে। সেক্ষেত্রে আমরা এই যে আমাদের বিহেন্স আছে, তারপর হচ্ছে তোমার ইনস্টাগ্রাম আছে, টুইটার আছে, ফেসবুক আছে, এগুলোতে লিঙ্ক তো করা ভাই। আমি এগুলো আপাতত ফেলে দিচ্ছি। এখানে আমরা একটা ছোট টেক্সট নিয়ে আসবো, কন্টাক্ট কন্টাক্টের পর এখানে আমরা একটা ছোট আরেকটা টেক্সট আনবো, প্যারাগ্রাফ টেক্সট। আমাদের ইমেল দিয়ে দিলাম, তারপর হচ্ছে ফোন দিয়ে দিচ্ছি, তারপরে ওয়েবসাইট দিয়ে দিচ্ছি। Done. তাইলে আমাদের মানে হোম পেজের মধ্যে ওরা কন্টাক্ট ডিটেল অ্যাড করাটা রেকমেন্ড করতেছে। এটা করে ফেলছি অলরেডি। হ্যাঁ, এটা সেন্টার করে দিলে ভালো হবে। ডান, পাবলিশ। আচ্ছা, এবার দেখি এখানে এটা ঠিক হয় কিনা। দেখো এই যে অ্যাড কন্টাক্ট ডিটেলস, জি ভাই। অ্যাড কন্টাক্ট ডিটেলস ডান হয়ে গেছে। এখন আমরা বলতেছে কানেক্ট সোশ্যাল মিডিয়া অন হোম পেজ। সোশ্যাল মিডিয়ায় কানেক্ট করতে বলছে নাকি? হ্যাঁ, আমাদের ওয়েবসাইটে সোশ্যাল মিডিয়া কানেক্ট, সোশ্যাল মিডিয়া আইকন আনতে পারবা না? জি ভাইয়া, জি পারবো। ভাই। আইকনে শুধু লিঙ্ক বসাই দিলে মনে হয়ে যাবে, তাই না? হ্যাঁ, আইকনগুলোতে জাস্ট লিংক বসে দিলে হবে। যে ধরো সোশ্যাল বারে আমি এটা নিয়ে আসলাম, এটাকে আমি চাচ্ছি যে তার একটা স্ট্রিপে চলে গেছে। হ্যাঁ, এটা ফুটারে ভাই ঢুকে ওটা আছে, ফোটার। লেখাগুলো ফুটারে ঢুকছে। আচ্ছা, ওই ফুটারে রেখে ধরলে চলে আসবে আর কি। হ্যাঁ, এখানে সোশ্যাল লিংক আচ্ছা গুলো খালি চেঞ্জ করে দিবা। আমরা এখানে শুধু ফেসবুক রাখবো, টুইটার রাখতেছি না, ইন্টারেস্ট দরকার নাই। আমরা তখন ইনস্টাগ্রাম, ঠিক আছে? প্রত্যেকটা গায়ে লিংক গুলো চেঞ্জ করে দিবা। জি ভাই। ডান, পাবলিশ। তার মানে হোম পেজে সোশ্যাল মিডিয়াও লাগবে। আচ্ছা, এই যে কানেক্ট সোশ্যাল মিডিয়া, আই হোপ ঠিক হয়ে যাবে। আমরা এখানে ক্লিক করে তুমি রিলোড দিলেই হবে। এই যে এখানে রিফ্রেশ দিলেই হবে। এই যে কানেক্ট সোশ্যাল মিডিয়া গ্রিন হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ অ্যাড কন্টাক্ট পেজ মেটা ডেসক্রিপশন। এবার আমাকে পেজ বাই পেজ সে পাঠাচ্ছে।
এখন বলতেছে তুমি হোম পেজ যেমনে করছো সেভাবে কন্টাক্ট পেজের টাইটেল ঠিক করো, কন্টাক্ট পেজের মেটা ডেসক্রিপশন ঠিক করো। থিং ইজ ইজি। আমরা সবার প্রথমে পেজেসে যাচ্ছি, আমাদের একটা কন্টাক্ট নামে পেজ আছে, এইটার এসইও বেসিক্সে যাচ্ছি। এসইও বেসিক্সে আমাদের এখানে এই পেজটার জন্য আমাদের টাইটেল ঠিক আছে, মেটা ডেসক্রিপশন চাচ্ছে কন্টাক্ট উইথ ব্যাটালিয়ন, কিওয়ার্ড ঢুকাই দিলাম, ঠিক আছে, জি ডান, পাবলিশ। কন্টাক্ট পেজের টাইটেল ঠিকই ছিল এবং মেটা ডেসক্রিপশনও ঠিক হয়ে যাবে। এটাকে আমি জাস্ট একটা রিলোড দিব। ওকে, এটা ডান, মেটা ডেসক্রিপশন পেয়ে গেছে। আপডেট টেক্সট অন কন্টাক্ট পেজ, অর্থাৎ সে চাচ্ছে যে কন্টাক্ট পেজে এডিট করতে বলতেছে এবং এখানে তোমার কিছু কিওয়ার্ড ঢুকাতে বলতেছে। এই যে ওরা এখানে মেনশন করে দিচ্ছে, দেখো এখানে জায়গা মতো কিওয়ার্ড গুলো ঢুকাতে হবে কন্টাক্ট পেজের, ঠিক আছে। এই হলো আমাদের কন্টাক্ট পেজ। গেট ইন টাচ এর ভিতরে আমি আমাদের ওয়েবসাইটের নাম এবং কিওয়ার্ডটা ঢুকাই দিলাম। আচ্ছা, প্যারাগ্রাফ, ঠিক আছে, ফর্ম দেওয়া আছে, খুবই ভালো, পাবলিশ। আচ্ছা, এবার এটাকে একটু রিলোড দেই। এই যে আপডেট টেক্সট অন কন্টাক্ট পেজ ঠিক হয়ে গেছে, হয়ে গেছে। ভাইয়া দেখছি। এই যে আপডেট টেক্সট অন কন্টাক্ট পেজ। আচ্ছা, অ্যাড দ্য প্রোফাইল পেজ মেটা ডেসক্রিপশন, ওই একই কাহিনী। এবার প্রোফাইল পেজ, যে কটা পেজ আছে সবগুলোর মেটা ডেসক্রিপশন সে চেঞ্জ করাচ্ছে। প্রোফাইল পেজ পারবা না? জি ভাইয়া পারবো। এভাবে হ্যাঁ, যে কটা পারবো। পেজ আছে সে কটা পেজেরই তোমার এই আগুলা চেঞ্জ করবা, ঠিক আছে। আচ্ছা, এরপরে সবগুলো যখন গ্রিন হয়ে যাবে তখন তুমি দেখবা কিপ বিল্ডিং অন এসইও প্রসেসে আমরা একটা জায়গায় এখানে 5-7 এ লাস্টে দেখো কানেক্ট টু ইওর কাস্টম ডোমেইন। সো এখন আমি চলে যাচ্ছি কাস্টম ডোমেইন, অর্থাৎ আমার এই ওয়েবসাইটটা এখন লিংকটা কি আছে, লিংকটা হচ্ছে আমরা পাবলিশ করলে দেখবো লিংকটা, ধরো minhajulaasif.wix.com/webbattalion। সো এটা কি বুঝতে পারছো? তার মানে জি তুমি জি ভাইয়া। ভাই, কি করতেছো, উইক্স এর হোস্টিং এ সাইটটা রাখা আছে। এখন ক্লায়েন্ট বললো যে আমি এরকম ওয়েবসাইট বানাইছি খুব ভালো, লিংকটা এরকম রাখতে চাই না, আমার নিজের একটা ডোমেইন আছে, মনে করো ডোমেইনটার নাম, মানে ক্লায়েন্ট বলতেছে আমার নিজের ডোমেইন আছে, সেটা হচ্ছে webbattalion.co। মনে করো ডোমেইনে কোনো সাইটে কিছু নাই, ডোমেইন শুধু কিনা আছে, কোনো হোস্টিংও নেওয়া নাই ডোমেইনে। হোস্টিং কি লাগতেছে আমাদের? হোস্টিং তো আমাকে উইক্সই দিছে, তাই না? এটা কি ক্লিয়ার? জি ভাই, এখন আমরা জি যদি ভাই, কানেক্ট ডোমেইনে ক্লিক করে কানেক্ট করে ফেলতে পারি আমার ওয়েবসাইটটা, তাহলে আমার এই ধর একটা ডোমেইন আছে, সেই ডোমেইনে মনে করো কোনো সাইট নাই, তাহলে এই webbattalion.co এই ডোমেইনে ক্লিক করার সাথে সাথে আমার এই ওয়েবসাইটে যা যা ছিল পুরো জিনিসটাই ট্রান্সফার হয়ে যাবে। ইভেন আমি যদি কোনো চেঞ্জও লাগে, ফিউচারে কোনো প্রোডাক্ট বা ইনফরমেশন আপডেট করা লাগে, আমি উইক্স এর ব্যাকএন্ড বা উইক্স এর হোস্টিং এ আমরা এখানে যেভাবে কাজ করছি সেখানেই চেঞ্জ করব, অটোমেটিক্যালি ডোমেনেও চেঞ্জ হয়ে যাবে। পুরো ব্যাপারটা ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার, কেউ বুঝুন এরকম আসো? বুঝতে পারছি। আচ্ছা, ভাই এবার এখানে ডোমেন বুঝতে ট্রান্সফার পারছি। করতে হলে কি পেড করতে হয়? হ্যাঁ, ডোমেন ট্রান্সফারের জন্য তোমার পেড অ্যাকাউন্ট লাগবে। আমি জাস্ট এখান থেকে দেখাই দিচ্ছি, খুব বেশি কাজ না। এখানে দেখো ট্রান্সফার ডোমেন নামে একটা ট্যাব আছে, এই যে ট্রান্সফার ডোমেন। আচ্ছা, সো ট্রান্সফার ডোমেনে এখন ডোমেন ট্রান্সফারের সিস্টেমটা খুবই ইজি। যদি তুমি একদমই এখান থেকেও করতে পারো, আবার ওরা তো এখানে অটোমেটিক্যালি তোমাকে বলতেছে যে কানেক্ট টু এ ডোমেনে গো ফর ইট, গেলে পেয়ে যাচ্ছ। যদি এখানে নাও পাও তাহলে তোমাদের অপশন হচ্ছে ড্যাশবোর্ড থেকে একদম বটমে সেটিংস এ যাবা, একদম সেটিংস এ যাওয়ার পর কানেক্ট ডোমেইন নামে একটা অপশন পাবা, ঠিক আছে। ড্যাশবোর্ডে গেলাম, সেটিংস, সেটিংস গেল কই, সেটিংস এ যাওয়ার পর কানেক্ট ইউর ডোমেইন,
কানেক্ট ডোমেইন ছাড়াও আমরা এখানে অ্যাড স্টাফ, মানে স্টাফ অ্যাড করা যায়। অর্থাৎ তুমি ক্লায়েন্টের, এখন তুমি মনে করো ক্লায়েন্ট, তুমি একজনকে কাজ করতে দিবা, তো তুমি জাস্ট ওকে একটা ইমেল রিকোয়েস্ট পাঠাবা, ইনভাইটেশন পাঠাবা, সোজা কথা। তো ইনভাইটেশনের মাধ্যমে খুব সহজেই তুমি কাজটা ওকে, মানে পুরো সাইটটার সমস্ত, মানে সমস্ত যেভাবে আছে এভাবেই ডেভেলপারের কাছে পাঠিয়ে দিতে পারো, যেটা আমাদের অনেক ক্লায়েন্ট করবে। যাই হোক, এখানে দেখো এই যে সেটিংসে গিয়ে আমরা কানেক্ট ডোমেইন নামে অপশন পাচ্ছি। কানেক্ট ডোমেইনে যাবা, এই ডোমেইন কানেকশনটা এখানেও আমাদেরকে রিকমেন্ড করছে ডোমেইন কানেক্ট করার জন্য, গুগলে এসইওর জন্য। অর্থাৎ আমাদের এই এরকম ডাইরেক্ট যে ডোমেইনটা আছে minhajulhasib.wixsite.com, এভাবে ডাইরেক্ট গুগলে সাবমিট করা যায় না, কারণ উইক্সটা হচ্ছে সেলফ হোস্টেড ডোমেইন, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এখন জাস্ট এই যে কানেক্ট ডোমেইনে যাওয়ার পরে আচ্ছা, দুইটা অপশন আছে, একটা হচ্ছে নতুন ডোমেইন কিনতে বলতেছে, এবং আরেকটা হচ্ছে তোমার কাছে অলরেডি কিনা আছে এমন একটা ডোমেইন তুমি ট্রান্সফার করতে চাও, ঠিক আছে। আমি আমাদের ওয়ার্ডপ্রেস এবং এলিমেন্টর বা অন্যান্য ব্যাচগুলোতে ডোমেইন কিনতে হয়, কিনে কাজ করে। তো আমরা সবসময় internet.bs থেকে ডোমেইন গুলো পারচেজ করি। আমি আমার ওই প্যানেল থেকে তোমাদেরকে ডোমেইন ট্রান্সফারের সিস্টেমটা একটু দেখাই দিই। মনে করো আমার কাছে অলরেডি একটা ডোমেইন আছে, সেটা আমি কানেক্ট করতে চাচ্ছি। সো এখানে আপগ্রেড করতে বলতেছে অ্যাকাউন্টটা, তাই না? জি 50% আচ্ছা, মনে করো এখানে একটা স্টুডেন্টের ডোমেইন আছে, তো আমি সিস্টেমটা একটু দেখাই দিই। তো এখানে যে এই দুটো অপশন, ঠিক আছে, স্টার্ট ডোমেইন, ট্রান্সফার, ঠিক আছে। এরপরে ক্লিক কানেক্ট ডোমেইন টু ইওর ওন, অত ক্লিক করবা। ক্লিক করার পর ট্রান্সফার ডোমেইন বাটনে ক্লিক করবা। ট্রান্সফার ডোমেইন বাটনে ক্লিক করার পর এরকম একটা অপশন আসবে, স্টার্ট ট্রান্সফারে ক্লিক করবা। স্টার্ট ট্রান্সফারে দেওয়ার পর তোমার যে ডোমেইনটা তুমি ট্রান্সফার করতে চাচ্ছ সেই ডোমেইনটা লিখবা। এখানে কোত্থেকে ডোমেইনটা কিনছো এটা সবসময় আধার লাগবে, আধার দিয়ে রাখবা। কি রাখবা? আধার। এরপরে কন্টিনিউ বাটনে ক্লিক করবা। জি এইবার তোমার কাছে একটা ইপিপি কোড চাবে। কি চাবে? ইপিপি কোড। ক্লায়েন্টকে বলবা তোমার ইপিপি কোড দাও। যদি বলে আমি এসব বুঝি না, তাহলে ক্লায়েন্টকে বলবা তুমি তোমার ডোমেইনের অ্যাক্সেস দাও। তখন তুমি এরকম একটা ডোমেইনের অ্যাক্সেস পাইলা, সেখানে তোমার একটা ডোমেইন আছে মনে করো, সে ডোমেইনটাতে ঢুকবা। ডোমেইনে ঢুকার পর ডোমেইনটার লক আনলক দুইটা অপশন থাকে। প্রত্যেকটা হোস্টিং, মানে প্রত্যেকটা ডোমেইনের সিস্টেমটাই একই। সবার প্রথমে ডোমেইনটাকে আনলক করে নিতে হবে, লক আনলক। এটা সবাই ডিফল্ট লক করা থাকে, এটাকে আনলক করে দিতে হবে, ঠিক আছে। আনলক হয়ে গেছে, এবার ব্যাক করব। ব্যাক করার পর এবার এই যে ইপিপি অথেন্টিকেশন কোড, এটা অনেক নামে থাকে, ইপিপি কোড থাকে, ট্রান্সফার কোড নামে থাকে, যে কোনো নামে থাকতে পারে। তো ইপিপি অথেন্টিকেশনে ক্লিক করবা, তুমি একটা ইপিপি কোড পেয়ে যাবা। ক্লিয়ার? জি ভাই কাজ শেষ। এইবার আমরা ওই ইপিপি কোডটা বসায় দিব। 7 দিন সময় লাগবে ট্রান্সফার হওয়ার জন্য। ট্রান্সফারের পুরো প্রসেস কি ক্লিয়ার? আমি আবার একটু স্ন্যাপগুলো দেখাচ্ছি, যেহেতু এটা আপডেট করা নাই, আমি আপডেটেড অবস্থায় আমি স্ন্যাপ নিয়ে রাখছিলাম। সবার প্রথমে কানেক্ট ইউর ওন ডোমেইন টু ট্রান্সফার, নিচের অপশনটা চুজ করবা। তারপরে ট্রান্সফারে ক্লিক করবা, স্টার্ট ট্রান্সফারে ক্লিক করবা। তারপরে তোমার ডোমেইন চাবে, ডোমেইনটা দিবা। কোত্থেকে ডোমেইন কিনছো এটা আদার দিবা। হ্যাঁ, ওইখানে কোন ডোমেইনের নাম লিখবো, মানে যে ডোমেইনে ট্রান্সফার করব সেই ডোমেইনের নাম? হ্যাঁ, তুমি যে ডোমেইনে ট্রান্সফার করতে যাচ্ছ ওই ডোমেইনের নামটা দিবা, এবং কোত্থেকে ডোমেইন কিনছো সেটা তুমি আদার দিয়ে রাখবা। এখানে নেম জিপ টেপ জিপ অনেকগুলো অপশন থাকবে, তো এখানে আদার দিয়ে রাখবা। জি এরপরে ভাই তোমার ইপিপি কোডটা বের করে ইপিপি কোড দেওয়ার সাথে সাথে তোমার 7 দিনের মধ্যে ট্রান্সফার হয়ে যাবে। পুরো প্রসেসটা কি ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। ইপিপি কোডটা মূলত এই আপনি ইন্টারনেট বিএস থেকে দেখালেন, এছাড়া কিভাবে বের করার অপশন? একই রকম ভাইয়া, নেম চিপে যাও, তুমি গোডারিতে যাও, তুমি ফার্স্টে লক আনলক করার সাথে সাথে ইপিপি কোড বা ট্রান্সফার কোড পেয়ে যাবা। আর জি যদি ভাই। একবারে না পাও, তাহলে ডোমেইন হোস্টিং যেখানে কিনা আছে ওই প্যানেলটার অ্যাক্সেস তো তোমাকে ক্লায়েন্ট দিছে, তাই না?
ওই এক্সেসে ঢোকার সি প্যানেল। সি প্যানেল না ভাইয়া, সি প্যানেল দিয়ে করতে পারবো না, এটা তোমার ডাইরেক্ট আচ্ছা। ডোমেইন যেখান থেকে কিনে ওইখান থেকে করতে হবে। সি প্যানেল তো হচ্ছে ডোমেইন হোস্টিং এর একটা কম্বিনেশন বা হোস্টিং আসলে। তো তোমার জি। যেখান আচ্ছা, থেকে আচ্ছা। ডোমেইন কিনছে ডোমেইন পারচেজিং প্যানেলে অ্যাক্সেস নিবা, তারপর ওকে বলবা যে জি ভাই। এরপরে তুমি ধরো পারতেছো না ইপিপি কোড বের করতে, এই যে দেখো লাইভ চ্যাট কন্টাক্ট এরকম অপশন পাবা, এরকম একটা লাইভ চ্যাটে স্যার গিয়ে লাইভে কথা বলবো। কথা বলে বলবা যে আমাকে ইপিপি কোডটা দাও, আমি ট্রান্সফার করব, উইক্স এর ডোমেইন ট্রান্সফারের জন্য আমার লাগবে, তখন ওরা সাথে সাথে ইপিপি কোডটা দিয়ে দিবে। তো ডোমেইন ট্রান্সফারটা কি বুঝতে পারছো? জি ভাইয়া জি ভাই। বুঝতে পারছি। জি ভাইয়া। এখন ভালো করে খেয়াল করো, ডোমেইনটা ট্রান্সফার মানে ফাইনাল কাজটা কি, আমাদের ফাইনাল কাজটা হচ্ছে গুগলে সাবমিট করা। এই কাজটা কিন্তু তোমরা পুরোপুরি করতে পারবে না, তোমরা প্রত্যেকটা পেজের পারফেক্টলি এসইও ফ্রেন্ডলি করে রেখে দিবা। যেহেতু তোমরা পেইড অ্যাকাউন্ট না তোমাদের, সো ডোমেইন ট্রান্সফারও করতে পারতেছো না, গুগলে সাবমিটও করতে পারতেছো না, তাই না? তো গুগলে সাবমিটের প্রসেসটা খুব জি। ইজি। একটা ডোমেইন সাবমিট করার জন্য সবার প্রথমে তোমাদের গুগল সার্চ কনসোলে যেতে হবে। গুগল সার্চ কনসোল হচ্ছে গুগলের সার্চ ইঞ্জিন। আমি লুকায় লুকায় একটা ওয়েবসাইট বানাইলাম, গুগলকে জানাইলাম না, কখনোই সেই ওয়েবসাইটটা খুঁজে পাবে না বা গুগল জানবে না, তোমাকে গুগলে সাবমিট করতে হবে। তার মানে আমরা গুগলে যে সমস্ত ওয়েবসাইট দেখি সবগুলাই গুগল সার্চ কনসোলে সাবমিট করা। সার্চ কনসোলে সাবমিট করার 72 ঘন্টার মধ্যে তোমার ওয়েবসাইটের যত কন্টেন্ট, যত মেটা ডাটা, যত কিওয়ার্ড সবকিছু ওদের মানে গুগলের সার্চ ইঞ্জিনের কাছে চলে যাবে। এবং গুগল প্রতি 15 দিন পর পর তোমার ওয়েবসাইটে কোনো আপডেট আসলে সেই আপডেটটাও নিজের সার্চ ইঞ্জিনের মধ্যে নিয়ে নিবে। ক্লিয়ার? জি ভাইয়া। সার্চ কনসোলে যাচ্ছি, স্টার্ট নাওতে ক্লিক করতেছি, তুমি তোমার জিমেইল দিয়ে লগইন করবা। যে এখানে অনেক ডোমেইন সাবমিট করা আছে, তো এখানে অ্যাড প্রপার্টি নামে একটা বাটন আছে, এই অ্যাড প্রপার্টি বাটনে ক্লিক করবা। যেহেতু আমরা ডোমেইন সাবমিট করব, ধরো ডোমেইন সাবমিট করার জন্য webbattalion.co, তো ডোমেইনটা এটা ট্রান্সফারের পর কিন্তু হ্যাঁ তোমার সার্চে উইক্স এর তোমার যেই ডোমেইন ট্রান্সফার করার পরে এই কাজটা করবা, ফাইনালি তোমার ডোমেইনটা গুগলে সাবমিট করবা। কন্টিনিউ। ও আচ্ছা, এখন ওরা বলতেছে যে তোমার ডোমেইনের একটা টিএক্সটি রেকর্ড বসানোর জন্য, এটা কি বুঝতে পারছো? জি ভাইয়া। তো টিএক্সটি রেকর্ডটা কিভাবে বসাবো আমি একটু নেম চিপ থেকে দেখাচ্ছি। আচ্ছা, মনে করো এটা আমার একটা নেমচিপের অ্যাকাউন্ট, এখানে আমাদের কিছু ডোমেইন দেওয়া আছে, তাই না? তো মনে করো এই যে webbattalion.co, এখানে আমাদের অনেকগুলো ডোমেইন নেওয়া আছে। এখান থেকে আমি এই ডোমেইনটার ম্যানেজ অপশনে যাব, ভালো করে খেয়াল করো। আচ্ছা, সি প্যানেল নামে একটা জায়গা থাকে, সবাই তো জানো এটা, তাই না? সি প্যানেলে যাবা। তাহলে ডোমেনে গিয়ে আমি কি করলাম, ইপিপি করতে ট্রান্সফার করছি। এখন আমাকে একটা টিএক্সটি রেকর্ড অ্যাড করতে হবে। টিএক্সটি রেকর্ড অ্যাড করার জন্য যে কোনো ওয়েব হোস্টিং এই সি প্যানেল নামে একটা জায়গা থাকে এবং সেখানে জোন এডিটর নামে একটা জায়গা থাকে, জোন এডিটর। এই জোন এডিটরে যাবা। জোন এডিটরে যাওয়ার পর আমরা রেকর্ড অ্যাড করব। এখানে দেখো আমার যে কোনো ডোমেন আছে সবগুলো ডোমেনের জন্যই দেখাচ্ছে। আমরা ওয়েব ব্যাটালিয়ন সাইটটা সাবমিট করতেছি, তাই না? সো ওয়েব ব্যাটালিয়নে গিয়ে আমরা ম্যানেজে ক্লিক করব। এবার অ্যাড রেকর্ড ক্লিক করব। রেকর্ডটা কি রেকর্ড? এখানে দেখো আমাদের এখানে ওরা বলছে তুমি একটা টিএক্সটি রেকর্ড অ্যাড করো, তাই না? টিএক্সটি। ক্লিয়ার? জি।
তাহলে আমাদের একটা টিএক্সটি রেকর্ড অ্যাড করা লাগবে। টিএক্সটি রেকর্ড অ্যাড করার জন্য এই যে এখানে ড্রপ ডাউন থেকে এ রেকর্ড হয়, সিএএ, সি নেম, এমএক্স, এসআরভি, এরকম অনেক ধরনের রেকর্ড থাকে। আমরা টিএক্সটি রেকর্ডটা চুজ করলাম, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে রেকর্ডের নামটা এখানে বসাইতে বলতেছে। রেকর্ডের নামটা কোথায়? রেকর্ডের নামটা হচ্ছে এই যে এটা, কপি করলাম। কপি করার পর এই রেকর্ডটা এখানে পেস্ট করে দিছি। এটা কি বুঝতে পারছো? জি জি ভাই। আর ওয়েবসাইটের মধ্যে তোমার ওয়েবসাইটের নামটা লিখে দাও। ক্লিয়ার? হ্যাঁ ভাই, ক্লিয়ার। এবার অ্যাড রেকর্ড দিবা। আচ্ছা, এটা অলরেডি আমাদের গুগলে সাবমিট করা। জাস্ট অ্যাড রেকর্ড দিবা, এরপরে এখানে ওকে বলবা তুমি ভেরিফাই করো। পুরো ব্যাপারটা ক্লিয়ার? জি ভাইয়া। হ্যাঁ ভাই। আচ্ছা, সো আমরা এক নাম্বার আমাদের ওয়েবসাইটটা প্রপারলি এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট বানাইছি, টাইটেল দিছি, তারপর হচ্ছে মেটা ডেসক্রিপশন দিছি, প্রত্যেকটা পেজের হেডিং ডেসক্রিপশন সব ঠিকঠাক করছি। 2 নাম্বার কাজ হচ্ছে আমি ডোমেইন কানেক্ট করছি। ডোমেইন কানেক্ট করার জন্য আমার ডোমেইনের প্যানেল থেকে যেতে হবে। ডোমেইনের প্যানেল থেকে আমরা আমাদের ডোমেইনের একটা ইপিপি কোড নিয়ে আমি ট্রান্সফার করে ফেললাম। ট্রান্সফার করার পর আমার উইক্সে আর কোনো কাজ নাই। গুগল সার্চ কনসোলে যাব। গুগল সার্চ কনসোলে গিয়ে আমার ওয়েবসাইটে অ্যাড প্রপার্টি দিয়ে ওয়েবসাইটটা অ্যাড করব। অ্যাড করার সময় আমাকে একটা টিএক্সটি কোড দিবে, সেটা সি প্যানেলের জোন এডিটরে গিয়ে একটা টিএক্সটি রেকর্ড অ্যাড করব। পুরো ব্যাপারটা ক্লিয়ার? জি ভাইয়া, ক্লিয়ার। এখন আমাদের অ্যাড রেকর্ডটা অ্যাড হইছে, আমরা দেখি ভেরিফাই হয় কিনা, তাহলে দেখাই দিতে পারবো। ওকে, ওনারশিপ ভেরিফাইড, ঠিক আছে। সো এভাবে ভেরিফাইড হয়ে যাবে। ভেরিফাই হইলে কি হবে, তুমি ডানে ক্লিক করলে তুমি দেখবা তোমার ওয়েবসাইটটা এই রেকর্ডে চলে আসছে এবং তুমি কিছু ডেটা দেখতে পাবা। যেমন মনে করো কোডবিন বিডি সাইটের রেকর্ড দেখতে চাচ্ছি, সার্চ কনসোল থেকে কি কি সুবিধা হয়। এক নাম্বার, তুমি দেখতে পাবা তোমার ট্রাফিক কত। এই ধরো এই গত 28 দিনে প্রায় 2900 ট্রাফিক ছিল, এবং কোন দিন কতজন ট্রাফিক ঢুকছে, প্রতিদিনে 75 ক্লিক, 47 ক্লিক, এভাবে তুমি প্রতিদিন তোমার ট্রাফিক দেখতে পাবা। পারফরমেন্সে গেলে তোমার টোটাল ক্লিক দেখতে পাবা, কোন কোন কিওয়ার্ড দিয়ে তোমার ওয়েবসাইট র্যাঙ্ক করছে। ধরো কোডম্যান বিডি লিখে প্রায় গত মাসে 1600 মানুষ ঢুকছে। কোডম্যান স্পেস বিডি আরেকটা কিওয়ার্ড দিয়ে 148 জন ঢুকছে। তারপরে এখানে আরো কিছু কিওয়ার্ড আছে ওয়েবসাইটের পেজগুলো র্যাঙ্ক করানোর জন্য। আচ্ছা, এছাড়াও তোমার কভারেজ ইস্যু দেখতে পাবা, অর্থাৎ তোমার কোনো একটা পেজ যদি মানে নষ্ট হয়ে যায় বা রিমুভ হয়ে যায়, এখানে কভারেজ ইস্যু দেখাবে। যেমন এখানে দেখাচ্ছে একটা পেজে কভারেজ ইস্যু আছে। পুরো ব্যাপারটা কি ক্লিয়ার? সার্চ জি কনসোল থেকে ভাইয়া। তুমি সোজা কথা জি ট্রাফিক ভাই। ট্র্যাক করতে পারবা। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে গুগল অ্যানালাইটিক্স। আমরা অ্যানালাইটিক্স ডট বা গুগল অ্যানালাইটিক্স থেকে গুগল করো তাহলেই পাবা। অ্যানালাইটিক্স হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট, কতটুকু ট্রাফিক আছে, এখন কতজন আছে লাইভ, কতজন দেখতেছে, কোন কোন মোবাইল ডিভাইস দিয়ে দেখতেছে নাকি ব্রাউজার দিয়ে দেখতেছে, এরকম কিছু ডাটা তোমরা গুগল অ্যানালাইটিক্স থেকে দেখতে পাবা। আচ্ছা, এখানে দেখো এই যে আমাদের বিভিন্ন ওয়েবসাইটে গুগল অ্যানালাইটিক্স অ্যাড করা আছে। ধরো কোডম্যান বিডি সাইটের জন্য আজ দেখতে যাচ্ছি, তো এই সাইটের জন্য টোটাল কতজন ইউজার এবং অন এভারেজে কতক্ষণ করে থাকে, বাউন্স রেট কত পার্সেন্ট, তারপর হচ্ছে এই যে প্রতিদিনের ট্রাফিক, এখানে দেখো প্রতিদিন কতজন ঢুকছে, ডাইরেক্ট কতজন আসছে, অর্গানিক সার্চ থেকে কতজন আসছে, সোশ্যাল মিডিয়া থেকে কতজন আসছে, রেফারেল থেকে কতজন আসছে, এরকম বিভিন্ন ধরনের রিপোর্ট আমি দেখতেছি। এছাড়াও এখন লাস্ট 30 দিনে অ্যাক্টিভ ইউজার কত দেখাচ্ছে, তারপরে হচ্ছে প্রতিদিন
আচ্ছা, এখানে হচ্ছে ইউজার রিটেনশন। রিটেনশন মানে ক্লিক করার পর গুগলে রিটেনশন, সোজা কথা ইউটিউবে যেরকম আমরা একটা কোন একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করার পর, মনে করো আমি ইউটিউবে গেলাম, ইউটিউবে গিয়ে আমি কিছু একটা দিয়ে সার্চ করতেছি, মনে করো ফাইবার গিগ ওপেন, হ্যাঁ। তো এই যে আমি মনে করো এই এই লিঙ্কটাতে ক্লিক করলাম, তাহলে এটা রিটেনশন বেটার হবে। গুগল দেখবে আস্তে আস্তে রিটেনশন, মানে ইউটিউব দেখবে কি আস্তে আস্তে দেখবে যে সবাই তো 2 নম্বরে ক্লিক করতেছে, তাহলে ওকে প্রথমে আনা উচিত। রিটেনশন ব্যাপারটা এরকম, যখন ক্লিক থ্রো রেশিও বেড়ে যায় তখন আস্তে আস্তে এটা টপে চলে আসে। তো এই আমাদের ওয়েবসাইটের এই রিটেনশনটা এখানে দেখাচ্ছে। এছাড়াও কোন কোন কান্ট্রি থেকে সার্চ করা হচ্ছে, ইন্ডিয়া থেকে 13 জন, সৌদি আরবের থেকে এতজন, তারপর হচ্ছে ইউনাইটেড স্টেটস থেকে 12 জন, ডেস্কটপ থেকে 65 জন, মোবাইল থেকে 34%, ট্যাব থেকে 0.3%, এভাবে আপডেট গুলো পাবা। এছাড়াও তোমার কোন কোন পেজ গুলো কতগুলো পেজ ভিউ পাইছে সেই জিনিসগুলো তুমি দেখতে পাচ্ছ। সো গুগল অ্যানালিটিক্স এর সোজা কথা আমি ডিটেইল ট্রাফিকিং রিপোর্ট গুলো দেখতে পাবো। গুগল অ্যানালিটিক্স এ গিয়ে জাস্ট তোমার ওয়েবসাইটটা অ্যাড করলেই হবে, খুব সিম্পল। সবাইকে পুরো ব্যাপারটা ক্লিয়ার? এসইও, দ্যাটস অল অ্যাবাউট এসইও। জি ভাইয়া।